হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভোজন রসিক বাঙালি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি মাটন হান্ডি। তো এটা কিন্তু আমি চম্পারন স্টাইল বলো বা সেরকম ভাবে আমি করিনি, এটা আমি আমার নিজের মতো করে করেছি। দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগছে, তো দারুণ কিন্তু লাগছে। এটা কিন্তু আমি গ্যাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরেও এরকম ভাবে ফুটছিল। সো আজকে আমি তোমাদের সাথে দেখো কি সুন্দর মাটন হান্ডি রেসিপিটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এর সাথে যদি হয় বাসন্তী পোলাও, তাহলে কিন্তু জাস্ট জমে যায়। তো বাসন্তী পোলাওর রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব পরে। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করি মাটন হান্ডির রেসিপি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, ফার্স্টেই আমি এখানে একটা ফ্রাইং প্যানে কিছুটা বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি। এটাকে আমি গরম করব। এখানে কিন্তু ওই 200 ml মতো তেল আছে। তো দেখো, আমি এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এইটা আমাদের পরে লাগবে মাংস ম্যারিনেটের জন্য। তো তাই জন্য আমি এটাকে গরম করে সেপারেট, কারণ খুব গরম হয়ে গেলে কিন্তু সেটা আমরা মাখতে পারবো না। তাই জন্য জাস্ট একটু হালকা করে ঠান্ডাও করে নিতে হবে। আমরা এখানে কাঁচা সর্ষের তেল ইউজ করব না, গরম করে তেল ইউজ করব। তো দেখো, হাত দিয়ে দেখে নিলাম যে হ্যাঁ গরম হয়ে গেছে। ব্যাস, আমাদের এই তেলটা কিন্তু রেডি। এবার এটা সেপারেট করে রেখে দেবো। দেখো, এখানে মটর আর ওই যে তেলটা নিয়েছিলাম গরম তেলটা, সেটা আমি বেশ খানিকটা নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর যে বেসিক মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, এবার দেব জিরে গুঁড়ো, তো আমার কিন্তু মাংসের পরিমাণ ছিল ওই 1 কিলো 250 এরকম মতো। এবার দিলাম ধনে গুঁড়ো, আর এবার দেব কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল অনুযায়ী অ্যাড করবে। আমাদের বাড়িতে যেহেতু খুব বেশি ঝাল খায় না, কিন্তু মাংসে একটু ঝাল লাগে, তাই জন্য আমি কিন্তু ওই টিস্পুনও এগুলো নয়, আমি ওই যেগুলো আর কি টিস্পুনের থেকেও ছোট, সেই স্পুনগুলো দিয়ে 1.5 চামচের মতো দিয়েছিলাম। তো এইখানে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, কারণ এখানেই কিন্তু সব মাখিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো দেখো, এইবার তেলের মধ্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে। দেখো, বাটিটা কিন্তু যথেষ্ট গরম, আমি ধরতেও পারছি না ঠিক মতো, আর এটা কিন্তু আলাদা একটা কালার আসে। তো দেখো, এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচিয়ে, মানে এই মটনের জন্য যতটা লাগবে। এখানে কিন্তু 300 গ্রামের মতো, 300 থেকে 350 গ্রাম পেঁয়াজ আছে। এইবার কিন্তু মাটনটা ম্যারিনেটের পালা। তো তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু নুন, সেটা স্বাদ মতো দেবে। আমি ওই 2 চামচের মতো দিলাম। এবার দেব আদা রসুন বাটা, এখানে কিন্তু 3-4 মানে টেবিল চামচের মতো আদা রসুন বাটা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু আগের থেকে রেডি করে রাখলে তোমাদের কিন্তু খুব একটা টাইম এটা লাগে না, মানে হান্ডির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু তোমাদের আর কোনো চাপ থাকবে না। এবার তোমরা যা ইচ্ছা অন্যান্য রান্না বা কাজ করতেই পারো। এই রেসিপিটা কিন্তু জাস্ট খেতে অসাধারণ হয়, কিন্তু করতেও খুব একটা ঝামেলা হয় না। দেখো, এটা একটু মেখে নিলাম। এবার ওই যে মশলাটা আমরা মিশিয়ে রেখেছিলাম তেলের মধ্যে, সেটা দিয়ে দিলাম। দেখো, কালারটা কি সুন্দর এসছে। তেলের মধ্যে যদি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, এমনিও কালার সুন্দর আসে। তার মধ্যে আমি কিন্তু সব রকমের মশলাগুলোই তেলের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম, তাই জন্য কালারটা আরো অন্যরকম চলে এসছে, মানে একটু কালচে কালচে কালার এসছে।
তো দেখো খুব ভালো করে এবার পেঁয়াজ মাংস আর মশলাগুলো একসাথে মেখে নেব, মানে যা যা দিয়েছি সব উপকরণগুলো। কারণ আমরা যেহেতু হাঁডির মধ্যে এটাকে করব, তাই জন্য কিন্তু ওটা তো আর নাড়ানো যাবে না, তাই এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ টাইম ধরে এটাকে মাখিয়ে নিয়েছিলাম, না হলে এক জায়গায় যদি মাংসের মানে মশলাগুলো থেকে যায় তখন কিন্তু সেটা ঠিকঠাক হবে না। তো দেখো এটা কিন্তু ম্যারিনেট হয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি অল্প একটু টক দই দেব। এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই, তাই জন্য এটা আমি খুব সামান্যই দিয়েছি, মানে মটনটা কিন্তু অনেকটা, সেই তুলনায় আমি টক দইটা খুব কমই ইউজ করেছি। ব্যাস এইবার কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর নুনটা কিন্তু সেই অনুযায়ী তোমরা ইউজ করবে, যাতে নুনটা মানে টক দইয়ের সাথে অ্যাডজাস্ট হয়। তো দেখো আবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। সাধারণত এই হান্ডি মটনে আলু অনেকেই ইউজ করে না, কিন্তু আমি যেহেতু মটনে না একটু আলু না হলে আমার মনে হয় বাঙালিদের ঠিক চলে না, তো তাই জন্য আমি বললাম যে ঠিক আছে একটু অন্যরকম করাই যায়। তো আমি এখানে রসুন, গোটা রসুন আর আলুগুলোকে ভেজে নেব। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে, যাতে আলুগুলো মোটামুটি 80 থেকে 90% সিদ্ধ হয়ে যায়। রসুনগুলো সেরকম দরকার নেই, কারণ রসুন আমরা কিন্তু মটনের মধ্যে দিয়েই দেবো। দেখো এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু হাঁড়িটাকে ওভারনাইট তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে যদি নতুন ইউজ করে থাকো। তো এখানে আমি ওই যে সর্ষের তেল যেটা গরম করা ছিল সেই সর্ষের তেলটা নিয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে একটু তেজপাতা আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দেন এবার মাটনগুলোকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মানে হাঁড়িটার সাইজটা কিন্তু যথেষ্ট বড়, তো এখানে কিন্তু 1.5 কিলো মাংসটা খুব ভালোভাবেই হয়ে যাবে। আর চেষ্টা করবে একটু বড় দেখে হাঁড়ি নেওয়ার, কারণ যাতে একটু ফাঁকা থাকে, কারণ না হলে কিন্তু নাড়াতে অসুবিধা হবে পরে। ব্যাস দেখো এটা কিন্তু দিয়ে দিয়েছি এর মধ্যে, হাঁড়িটার মধ্যে। আর কিন্তু এর মধ্যে সেরকম কিছু অ্যাড হবে না। এবার এটাকে জাস্ট একটু ছড়িয়ে দিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে দেবো ওই যে গোটা রসুন যেগুলোকে ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো, কারণ রসুন কিন্তু খুব সহজে একদমই হয় না, নরম হয় না। আর এখানে দিয়ে দিলাম ওই যে আলু ভেজেছিলাম যে সর্ষের তেলটা, সেই তেলটাই খানিকটা এর মধ্যে অ্যাড করে দিলাম, কারণ আমি কিন্তু মাখার সময় আর কোনো তেল এখানে ইউজ করিনি। ব্যাস এবার এগুলোকে একটু চেপে চেপে ঢুকিয়ে দিলাম রসুনগুলোকে। এবার কিন্তু মাটনের হান্ডি দেখো এখানে আটাটা সেট করে নিয়েছি। ব্যাস এবার ঢাকনাটা দিয়ে দেবো। এরকম ভাবে দেওয়াতে কি হবে, ভাপটা ভেতরে থাকবে, যার ফলে মাটনটা সিদ্ধও ভালো হবে আর মাটনটা স্পেসটাও পাবে। তো তাই জন্য কিন্তু আমি এরকম উল্টে দিয়েছি। এরকম উল্টে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যাতে মাটনটা ভালো করে বেশ জায়গাটা পায়। আর এইভাবে একদম সিল করে দেবে তোমরা, যাতে একদম ভাপটা বাইরে বেরোতে না পারে। আর একটু এখানে আটা দিতে হতো, সেটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে খুব ভালোভাবে এটাকে আমরা একদম আটকে নিচ্ছি, কারণ যদি এটা ভাপটা বেরিয়ে যায় তাহলে কিন্তু
যেহেতু এটা অনেকক্ষণ ধরে মানে রান্নাটা করতে হবে, তার ফলে কী হবে, এটা মানে ভেতরে থেকে বায়ুটা বেরিয়ে গেলে তখন লেগে যাওয়ার চান্স হয়। তো তাই জন্য এটাকে যাতে আর কি ভেতরের জলটা যাতে না বেরিয়ে যায়, জলটা ওর মধ্যে থেকেই ওটা রান্না হয়ে যায়। ব্যাস দেখো, এটা কিন্তু আমরা রেডি করে ফেলেছি। চলো এবার এটাকে গ্যাসে বসানোর পালা। বেসিক্যালি এই রান্নাগুলো কাঠের উনুনে খুব ভালো হয়, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব নয়। যারা আমরা শহরাঞ্চলে থাকি, গ্রামের দিকে হলে অবশ্যই খুবই ভালো হয়। তো দেখা যাক, এইরকমভাবে এটাকে কিন্তু আমরা 40 মিনিটের মতো বসিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে এইরকমভাবে একটু নাড়িয়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায়। তো দেখো এই যেরমভাবে করা হচ্ছে সেরমভাবেই কিন্তু করে নেবে, যেটা করতে আমার মা আমাকে হেল্প করেছে। এইরকমভাবে দুটো কাপড় দিয়ে ধরে দেন এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। তো এটা কিন্তু এরম 15-20 মিনিট পর পর এরমভাবে একটু নাড়িয়ে দেবে। তো এখানে দেখো আধ ঘন্টা থেকে 40 মিনিট আমার কিন্তু হয়ে গেছে। এবার এটাকে একটু খুলে নেব। দেখো কি সুন্দর, এটা কিন্তু আমি গ্যাস এখনো অফ করিনি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে আলু, কারণ আলু আমি বলেছিলাম 80 থেকে 90% আমি সিদ্ধ করে রেখেছি। তো তাই জন্য কিন্তু আমি এর মধ্যে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেন আমি এখানে 10 মিনিটের জন্য এটাকে আবার রান্না করতে দেব। ব্যাস, আলুগুলোকে একটু নিচের দিকে দিয়ে দেবো যাতে একটু সিদ্ধটা ভালো হয়। এবার এটাকে আবার ভালো করে ঢেকে দেব। এটা একটু চেপে দিলে আবার ঠিকঠাক সেট হয়ে বসে যাবে। তো দেখো রেসিপিটা একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগুক কি খারাপ। তো চলো, যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও।